আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা দেখব দুইটি সরল রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। তো আমি দুই তিনটা নিয়মে লম্ব হওয়ার শর্তটি বের করে দেখাবো। তো আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দুইটি সরল রেখা পরস্পর লম্ব হবে কিনা এই বিষয়টা তুমি দেখার সাথে সাথেই বলতে পারবা। তো দেখো, আমি শুরু করি, একটু মনোযোগ সহকারে দেখো ক্লাসটি। তো দেখেন, প্রথমেই আমি এক্স অক্ষরেখা অঙ্কন করে নিচ্ছি, যে এটা হলো এক্স অক্ষরেখা, ভূমির সমান্তরালে যে রেখা এটাকে আমি ধরে নিচ্ছি এটা হলো এক্স অক্ষরেখা। আর এই যে রেখাটি এটা হলো ওয়াই অক্ষরেখা, ভূমির উপর লম্ব যে রেখাটা এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই অক্ষরেখা। দেখো, এটা হলো ওয়াই অক্ষরেখা। আমি যেহেতু দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত তৈরি করতে চাই, তাহলে আমি দুইটা সরলরেখা এমন ভাবে অঙ্কন করব যাতে করে একটির সাথে আরেকটি লম্ব আকারে থাকে, মানে পরস্পর লম্ব হয়। তো দেখো, আমি এই একটা রেখা অঙ্কন করলাম। তো ধরে নিচ্ছি ওই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই রেখাটির ডাল কি হবে বলো তো দেখি। যে আমরা সবাই জানি না যে কোন একটা রেখা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তার টেনজেন্টই হলো ওই রেখার ঢাল। মানে কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে টেন 30 ডিগ্রির যে ভ্যালুটা এটাই হবে ওই সরলরেখার ঢাল। তো এখানে যেহেতু থিটা কোণ উৎপন্ন করবে, তার মানে ওই সরলরেখার ডাল হবে টেন থিটা। তো এটা যেহেতু এক নাম্বার সরলরেখা, এটার ডালকে আমি m1 দ্বারা প্রকাশ করি, তাহলে তার ডাল কি হবে 10, আর যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটা দেখো, তাহলে 10 থিটা। তাহলে এই রেখার ডাল কি পাইলাম আমরা? 10 থিটা পাইলাম। ওকে, এখন আমরা ওই রেখার উপরে একটা লম্ব রেখা অঙ্কন করব। দেখো, আমি একটা লম্ব রেখা অঙ্কন করতেছি, এই রেখার উপরে একটা লম্ব রেখা অঙ্কন করতেছি আমি। হ্যাঁ, এটা হলো লম্ব রেখা। দেখেন, এটা হলো লম্ব রেখা। ওই রেখার সাথে তার সম্পর্ক হলো তারা পরস্পরের লম্ব রেখা। ওকে, এখন আমরা এই যে রেখা এটা ডাল বের করব। তো যেহেতু এটা 2 নাম্বার রেখা, এটাকে আমরা m2 দ্বারা প্রকাশ করব। ওকে, এবার ডাল তৈরি করতে হলে আমাকে দেখতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে। তো এখানে একটু খেয়াল করে দেখো, এই রেখা এই রেখার সাথে যেহেতু লম্ব আকারে আছে, তার মানে এইটুকু অ্যাঙ্গেল কত হবে বলো তো দেখি? 90 ডিগ্রি হবে না? অবশ্যই 90 ডিগ্রি হবে। তার মানে দেখো, এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, এই যে অ্যাঙ্গেলটা, তাহলে এটার পরিমাণ কত হবে? 90 প্লাস থিটা হবে। তাহলে আমরা বলতে পারি এই রেখার ডাল হবে 10 90 ডিগ্রি প্লাস থিটা। এই যে দেখো, এটা হলো আমার 2 নাম্বার যে রেখাটা আছে তার ডাল। ওকে, এখন আমরা কি করব? m1 m2 কে গুণ করব। তো একটু মনোযোগী হও, দেখো আমরা m1 m2 কে যদি গুণ করি তাহলে কি আসে দেখি আমরা। m1 এর মান কত দেখো তো? 10 থিটা। m1 এর মান হলো 10 থিটা ইনটু m2 কত দেখো তো? 10 90 ডিগ্রি প্লাস থিটা। এই যে দেখো, 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, তো 10 থিটাকে তার মতো করে রাখো। আর এখানে একটু খেয়াল করে দেখো যে 10 90 প্লাস সামথিং আছে। তো আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি যে 90 থাকলে এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। 90 থাকলে এটা চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যায়? কট হয়ে যায়, কট থিটা। এখন কথা হলো এই অ্যাঙ্গেলটার অবস্থান কোথায় দেখো তো? অবস্থান হলো 90 প্লাস সামথিং। 90 প্লাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগে। এখন দ্বিতীয় চতুর্ভাগে 10 পজিটিভ না নেগেটিভ? দ্বিতীয় চতুর্ভাগে হলো 10 নেগেটিভ, এই জন্য এখানে একটা মাইনাস দিতে হবে। এই যে মাইনাস দিতে হবে। তো 10 কে 10 এর মতো করে রাখো। আর কোটকে তুমি কি বলতে পারতেছো? দেখো, 1/10 বলতে পারতেছো। এই যে 10 বলতে পারতেছো। আর এই যে মাইনাসটা আছে, মাইনাসটাকে তুমি একবারে সামনে নিয়ে আসো। মাইনাসটাকে একবারে সামনে নিয়ে আসলা, এই যে নিয়ে আসলা। এবার বলো তো, এই 10 আর এই 10 থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না? তাহলে কি থাকতেছে এখানে? কি থাকতেছে? দেখো, মাইনাস আছে আর 1 আছে। তাইলে আমরা কি বলতে পারি বলতো? দুইটি সরলরেখা পরস্পর লম্ব কখন হবে? যদি তাদের ডাল দ্বয়ের গুণফল -1 হয়। তার মানে আমরা কি বলতে পারি? দেখো, m1 m2 ইজ ইকুয়াল টু হলো -1। এটাই হলো আমাদের দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। তো আশা করছি তুমি এটা বুঝতে পারছো। তো আমি আরেকটা সিস্টেমে একটু দেখাই। দেখেন, আরেকটা সিস্টেমে দেখাই দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্তটা। ওকে,
তো দেখো একটু খেয়াল করে দেখো, এটা হলো আমার 1 নাম্বার রেখা। তো যেহেতু এটা 1 নাম্বার রেখা, তাহলে তার এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমি ধরলাম হলো θ1 অ্যাঙ্গেল, এটা হলো θ1। আর এই পার্টটুকুরে আমি ধরলাম θ2, মানে 2 নাম্বার রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, এটাকে ধরলাম আমরা θ2। ওকে, আমি যদি এই রেখার ডাল বের করি, এটা যেহেতু 1 নাম্বার রেখা m1 দ্বারা প্রকাশ করছি, তার ডাল কি হবে, tan θ1 হবে, তার ডাল হবে tan θ1। আর আমি যদি এই রেখাটির ডাল বের করি, এটাকে আমি m2 দিয়ে প্রকাশ করি, তাহলে কি হবে, tan x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে, এটা কি বলতো দেখি, এটা হলো θ2, এটা হলো θ2, tan θ2 বলতে পারি। ঠিক আছে, ওকে। এবার একটু খেয়াল করে দেখি আমরা যে θ2 ইজ ইকুয়াল টু, দেখো θ2 ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, যে θ2 ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা 90 ডিগ্রি প্লাস θ1। দেখেন তো এটা বুঝেন কিনা, দেখেন θ2 মানে হলো এই পার্টটুকু, এই পার্টটুকু। θ2 ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, যে এই পার্টটুকুর মান হলো θ1 আর এই পার্টটুকুর মান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, যে θ2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস θ1। এই যে দেখো, আমরা θ2 ইজ ইকুয়াল টু লিখলাম 90 ডিগ্রি প্লাস θ1। এবার উভয় পক্ষে তুমি tan নিয়ে আসো, তো tan নিয়ে আসো উভয় পক্ষে, এই যে tan নিয়ে আসলা, এই যে tan নিয়ে আসলা, এভাবে tan নিয়ে আসো, তাইলে তুমি কি করলা, উভয় পক্ষে tan নিয়ে আসলা। ওকে, এবার একটু খেয়াল করে দেখো যে এই যে tan θ2 যেভাবে আছে ওইভাবে রাখো, এখানে দেখো tan থাকবে না, যেহেতু 90 আছে এখানে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে cot θ1, cot θ1। এবার এই অ্যাঙ্গেলটার অবস্থান কোথায় দেখো তো, এটার অবস্থান কোথায় দেখো, এটার অবস্থান হলো 90 প্লাস θ1, 90 মানে এইটুকু, আবার θ1 এই যে এখানে দেখো দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে তুমি যার মান বের করতেছো tan নেগেটিভ, এই জন্য এখানে নেগেটিভ সাইন দেওয়া লাগবে। এবার দেখো এই যে tan θ2 যেভাবে আছে সেভাবে তুমি রাখো, ইজ ইকুয়াল টু এই পার্টটুকুরে তুমি কি বলতে পারো না 1/tan θ1, অবশ্যই বলতে পারো। এবার এই পার্টটুকুরে সেটি নিয়ে আসো পক্ষান্তর করে, তাহলে tan θ1 এটাকে পক্ষান্তর করে নিয়ে আসলাম, এখানে ভাগ আকার আছে, পক্ষান্তর করে নিয়ে আসলে গুণ হয়ে যাবে। আর এখানে অলরেডি আছে হলো θ2 ইজ ইকুয়াল টু কি জানি আমরা -1, এখানে রয়ে গেছে। tan θ1 সমান কি, tan θ1 সমান m1 না, এই যে দেখো যেখানে tan θ1 আছে এখানে তুমি m1 বসাইতে পারতেছো, m1 বসাইতে পারতেছো ইনটু tan θ2, দেখো tan θ2 এর জায়গায় তুমি কি বসাইতে পারতেছো, m2 বসাইতে পারতেছো, এই যে দেখো ইজ ইকুয়াল টু কি হলো -1। তো দেখো আগে যে শর্তটা আমরা পেয়েছিলাম এখন কিন্তু একই শর্ত পেয়েছি, তার মানে আমরা কি বলতে পারি, যে দুইটি রেখা পরস্পর লম্ব তখনই হবে যদি তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়ে যায়। তো আশা করছি তুমি এইটুকু বুঝতে পারছো। এখন আমরা আরেকটা কন্ডিশন রেডি করব। তো ধরো এই যে রেখাটি, এটার সমীকরণ হলো a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। আর এই যে রেখাটি আছে এটা ধরো তুমি a2, দেখো a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই যে এটা হলো এই রেখার সমীকরণ, এটা হলো এই রেখার সমীকরণ। আমি এখানে একটু লিখি, দেখো a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এটা হলো 1 নাম্বার রেখা। এবং আরেকটা রেখা কি আছে, a2x, দেখো a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এটা হলো আরো একটি রেখা। দেখো 1 নাম্বার রেখার ডাল তুমি বের করো, 1 নাম্বার রেখার ডাল আমি সরাসরি লিখে ফেলি m1। 1 নাম্বার রেখার ডাল বের করি আমরা, সমীকরণ থেকে ডাল নির্ণয়ের সূত্র হলো -x এর সহগ, x এর সহগ কত আছে বলো তো দেখি, a1 বাই y এর সহগ, y এর সহগ কত আছে দেখো তো b1। ওকে, এবার আমরা 2 নাম্বার রেখার ডাল বের করতেছি, দেখো m2। তাহলে 2 নাম্বার রেখার ডাল আমরা কি বলতে পারি, -x এর সহগ কত আছে -a2 বাই y এর সহগ কত আছে বলো তো দেখি, b2 আছে। এই যে এখন আমরা গুণ করব, দেখো m1 ইনটু m2, একটু গুণ করি দেখি কি আসতেছে। দেখো আমরা ইতিমধ্যে দেখে আসছি যে দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হয়, -1 হয়। তাহলে আমরা বলতে পারি m1 ইনটু m2 ইজ ইকুয়াল টু -1 আমরা বলতে পারি। ঠিক আছে, এবার m1 এর জায়গায় m1 এর মানটা একটু বসাবো। দেখো m1 সমান কত বলো তো দেখি, m1 সমান হলো
a1 বাই b1 ইন্টু m2 মানে হলো মাইনাস a2 বাই b2 ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হলো -1। তো একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমরা যেটা বলতে পারি, দেখো আমি যদি উপরে উপরে গুণ দিই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হচ্ছে a1 a2, আর নিচে দেখো কি আসতেছে b1 b2 আসতেছে ইজ ইকুয়াল টু হলো -1। এবার তুমি এই পার্টটুকুরে পক্ষান্তর করো তো, তাহলে এখানে থাকবে a1 a2, পক্ষান্তর করলে -b1 b2। আবার তুমি এটাকে পক্ষান্তর করে নিয়ে আসো, তাহলে a1 a2 প্লাস b1 b2 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু কি থাকবে, 0 থাকবে। x এবং y এর সহগ বের করে বলতে পারবো। যদি x এর সহগ দ্বয়ের গুণফল প্লাস y এর সহগ দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো দুইটা সরলরেখা পরস্পর লম্ব আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো।